জানি আপনারাও আমার মতো বাস্তবতা খুব ভালোবাসেন। তার জন্যই প্রতিদিনের মতো আজও বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আমার মেজো ভাই রতনের ছেলে সৌরভ ও ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, হোস্টেলে থাকে। তো বাসা থেকে এসেই আমাদের এখানে একদিন ছিল, পরশুদিন আসছিল, আজ চলে যাচ্ছে। এখন সকাল 7টা বাজে। এত সকালবেলা খেতেও ইচ্ছা করে না, তারপরও আম আর মুড়ি দিয়েছি, সামান্য খেয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আর রশি হালাইয়ের সাবধানে নামিও, আবার মন চাইলে যে সময় মন চাই সময় আইও। চাবির জন্য পিছু পিছু আরেকজন 4তলা থেকে নিচে যাওয়া কঠিন ব্যাপার। তার জন্যই সব সময় কেউ যাওয়ার সময় একটা রশি ফেলে দেয়, রশিতে চাবিটা বেঁধে দিয়ে তারপরে চলে যায়। অনায়াসে চাবিটা উঠিয়ে নেই। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন সকালবেলা, আবহাওয়াও ঠান্ডা আছে, তাই ফুল গাছটা ছোট এই টবে প্রতিস্থাপন করব। টবে আগে অন্য গাছ ছিল, মাটিগুলো খুব সুন্দর, এখানে বালি মাটি মিক্স আছে। তো টবটা খালি করে কিছুটা মাটি রেখে দিয়েছি, তারপরে কিছু আমের খোসা দিয়েছি সার হিসেবে। কতটুকু কি হয় জানি না, এমনিতেই জানি শাক সবজি, কলার খোসা, ডিমের খোসা এইগুলি পচিয়ে সার বানিয়ে ওই সার গাছের গোড়ায় দিলে উপকার হয়। কিন্তু এটা তো এখনো পচে নাই, তারপরও দিয়েছি। নিচে থাকলে হয়তো কয়েকদিনের মধ্যে পচে সার হবে, তার জন্যই দিয়েছি। মাটিও ভিজা আছে। চারদিকে 4টা কাঁঠালের চারা, মাঝখানে ফুল গাছটা। ফুল গাছটা আগেই লাগিয়েছিলাম, পরে আমার বাবার বাড়ি থেকে যখন কাঁঠাল আনলো, কাঁঠালটা খুব সুমিষ্ট, দারুণ লেগেছিল খেতে। তখনই চিন্তা করলাম এই কাঁঠালের বীজ থেকে চারা উঠাবো, ওই চারা আমাদের জায়গাটাতে লাগাবো যদি কখনো সুযোগ পাই। তার জন্য হঠাৎ করে 4টা কাঁঠালের বিচি টবের চারদিকে 4টা মাটিতে পুঁতে রাখলাম। 7-8 দিন পর দেখছি চারা উঠে গেছে। দেখে যে আমার কি ভালো লেগেছিল। সেদিন থেকে চিন্তা করলাম মাঝখানে ফুল গাছ, চারদিকে কাঁঠালের চারা, তো কোনোটাই হবে না। হয়তোবা ফুল গাছের কারণে কাঁঠালের চারাগুলি মরে যাবে, নতুবা 4টা কাঁঠাল গাছ উপরের দিকে উঠলে ওই ফুল গাছটা মরে যাবে। তো আমার ফুলেরও খুব প্রয়োজন, কাঁঠালের চারাগুলিরও খুব প্রয়োজন, তার জন্য ফুল গাছটা এখানেই প্রতিস্থাপন করলাম। ওখান থেকে বেশি করে একটু মাটি দিচ্ছি। আমি জানি ফুল গাছটা মরবে না, কারণ এই গাছ ছাদের উপরে শুকনো বালির মধ্যেই ছিল, কোনো জল কোনো দিনও পায় নাই। যদি কখনো বৃষ্টি হয়েছে তখন জল পেয়েছে, এছাড়া কেউ গাছের গোড়ায় কোনোদিন জল দেয় নাই। তার কারণেই বলছি এই গাছটা মরবে না, এটার প্রাণ ঠাকুরের আশীর্বাদে শক্ত আছে, কারণ ছোটবেলা থেকে তো জল পায় নাই। ওই বাসায় থাকতে যখন আমি ফুল গাছটা এনে টবে লাগিয়েছিলাম, 2 দিন পরেই ফুল ফুটেছে। এরপরে রুমা যখন আসছিল, আমার নাতিরা ফুল গাছের পাতাগুলি ছিঁড়ে বিড়ে ওই গাছটা টেনে তুলে ফেলেছে। পরক্ষণেই যখন বারান্দায় গিয়েছিলাম দেখি তো আমার কাছে খুব খারাপ লেগেছিল। আমি এটা ভেবে ফুল গাছটা লাগিয়েছিলাম যে নতুন বাসায় যাব, ওখানে তো ফুল তুলসী পাবো না, টবে যদি একটা ফুল গাছ বা একটা তুলসী গাছ থাকে তাহলে আমার ঠাকুরের পূজাও হয়ে যাবে। আগেরও একটা নয়নতারা ফুল গাছ ছিল টবে, আরেকটা ফুল গাছ লাগিয়েছিলাম, একেবারে ছোটই এনেছিলাম ছাদ থেকে, বালির উপর থেকে এনেছিলাম। নাতিদের এই কাণ্ড দেখে
পরে আমি আবার ফুল গাছটা ভালোভাবে লাগিয়েছি। 2 দিন পরে আবার ঠাকুরের আশীর্বাদে ফুল দিয়েছে। এই জন্যই বলছি নয়নতারা ফুল গাছটার প্রাণশক্তি ভালো। ঠাকুরের আশীর্বাদে মরবে না। একটু একটু করে জল দিব, আর মাটির টবে লাগিয়েছি তো ভালোই থাকবে আশা করি। এখন টবগুলো জায়গা মতো রেখে ভালোভাবে গুছিয়ে সুন্দর মতো জায়গাটা পরিষ্কার করে নেব। বারান্দাটা পরিষ্কার না থাকলে হাঁটতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। গতকাল সন্ধ্যার সময় দেখলাম অনেকগুলো আম পচে গেছে, তো পচা আমগুলো আমি ফেলি নাই। আমের আঁটিগুলো বাদ দিয়ে বাকিটুকু একটা বয়মে ঢুকিয়ে মুখ বন্ধ করে রেখেছিলাম। সকালবেলায় দেখি মুখটা খুলে উতলিয়ে পড়ে আছে। তো আরেকটু ফেলে দিয়ে একটু খালি করে আবার মুখ বন্ধ করে এই জায়গায় রেখে দিয়েছি। কয়দিন পর জৈব সার হবে, এই সার আমি গাছের গোড়ায় দেব। ফুল গাছটা দেখুন সাথে সাথে যেন কিরকম ফ্যাকাশে হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস কাল সকাল নাগাদ আবার ঠাকুরের আশীর্বাদে খুব সুন্দর মতো তাজা হয়ে যাবে। কাঁঠালের চারাগুলো দেখে আমার মনে হচ্ছে যেন ওরা বলছে বেঁচে গেলাম, বেঁচে গেলাম। আসলে সত্যিকার অর্থে বাঁচে কিনা, কয়দিন টবে থাকবে, কোন সময় লাগাবো, সেটাই হলো বড় বিষয়। যেদিন জায়গাতে নিয়ে লাগাবো সেই দিনই বাঁচার নিশ্চয়তা আসতে পারে। এই টবে কিছুটা দুব্বা লাগিয়েছি। বৃহস্পতিবার দিন দুব্বা লাগিয়ে ঘটে দেওয়ার জন্য কিছুটা পচা আম প্রতিটা টবে দিয়েছি। এই জন্যই মাছি, মৌমাছি, ভোমরা এরা ভন ভন করছে। 2-1 দিন পর আমগুলো পচে মাটির সাথে মিশে গেলে আর মাছি থাকবে না। প্রতিটা গাছে জল দিয়ে দিলাম, জায়গাটাও খুব সুন্দর করে ধুয়ে মুছে দিলাম। এখন দেখতে খুব ভালো লাগছে, বারান্দায় এসে দাঁড়ালেও অনেক ভালো লাগে। আমাদের সত্য, সৌরভ এরা এসেও বারান্দাটা দেখে খুব খুশি হয়েছে। ওরা বলছে পিসিমা বারান্দাটাই অনেক ভালো লাগছে। অন্বেষা এসে তো পুরা একদিন এই বারান্দায় ছিল, বারান্দায় বসে বসে পড়ালেখা করেছে, ও কি কি কাজ করে ওগুলি করেছে বারান্দায় বসে। অন্বেষা বলেছে মাসিমণি বারান্দা থেকে আমার আসতে ইচ্ছা করে না, মন চায় ওখানে বসে বসে পড়ালেখা করি। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেল, আমি রান্নাঘরে চলে আসলাম। কয়েকটা ছোট চিংড়ি মাছ নরমাল হওয়ার জন্য ভিজিয়ে রেখেছি। এটার সাথে নারিকেলের দুধ দিয়ে মালাইকারি করব। 5-6 দিন আগে কোল্ড প্রেস কোকোনাট অয়েলের জন্য 4টা নারিকেল কুড়িয়ে দুধ বের করে প্রসেস করে রেখেছিলাম। অয়েলটা উঠিয়ে নিয়েছি, ওই দুধটুকু দিয়ে মালাইকারি করব। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ নিচ্ছি। এগুলি ব্লেন্ডারে মিহি করে বেটে নেব। সাথে দেব মিক্স মশলার গুঁড়ো। সেখানে আছে ধনিয়া, জিরা, গোলমরিচ, দারুচিনি, এলাচ, তেজপাতাও দিয়েছিলাম কয়েকটা। তো এই মশলাটা দিয়ে এই কদিন রান্নাগুলি করেছিলাম, খুবই ভালো লেগেছে। এখানেও একটু দিয়ে দিলাম এবং ব্লেন্ড করে নিয়েছি। এদিকে উচ্ছে আর পটল ভাজা করে নিচ্ছি। 2টা পটল ভেজে নিচ্ছি, এটা মালাইকারিতে দেব। উচ্ছে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলিও লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। ও পিঠটাও একটু লালচে হোক, তারপরে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একেবারে সাধারণ শর্টকাট রান্না করছি আজকে। আরও একটু তেল দিলাম, তেল গরম হোক, এদিকে চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব। তেল ভালো করে গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একেবারে বেশি মচমচে করে ভাজবো না, শুধু উল্টে পাল্টে একটু ভেজে নেব। তারপরে এই কড়াইতেই মশলাটা দিয়ে দেব, মাছগুলি আর উঠাবো না। মশলাটা দেখাই আপনাদের। আমি কিন্তু
এভাবে ব্লেন্ডারে মশলা করে রান্নাটা তেমন পছন্দ করি না। তবে এখানে এসে রান্নাঘরে বিভিন্ন সুযোগ সুবিধা থাকার কারণে অলসতাও বেড়ে গেছে। তবে পাটাও সুবিধা মতোই রেখেছি, পাটাতে বাটতেও একেবারে কম সময় লাগে, তারপরও ব্লেন্ডারে বেটে নিয়েছি একেবারে মুহূর্তেই। ব্লেন্ডারের জগটা ধুয়ে মশলার জলটা দিয়ে দিলাম। এই জলেই মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিব নারিকেলের দুধ। এখানে 2টা নারিকেলের দুধ। 4টা নারিকেলের দুধ দিলে বেশি হয়ে যাবে, তাই 2টা নারিকেলের দুধ দিচ্ছি। ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব। নারিকেলের দুধে বেশি জল ছিল না, তাই বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ চিংড়ি মাছ এবং মশলা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছিলাম, তাই ঢেকে 5-6 মিনিট রান্না করেছি। এখন দিয়ে দিলাম পটল ভাজা। আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব, তারপরে নামিয়ে নেব। এরকম একটু ঝোল থাকলে ওই ঝোলটা দিয়ে ভাত মেখে খেতেই খুব ভালো লাগবে। বেশি শুকিয়ে গেলে আবার ভালো লাগবে না তেমন। নামানোর আগে 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। বড় চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এভাবে ছোট চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করা যায়। সাথে যদি এরকম পটল, কাঁকরোল বা বেগুন ভেজে দেওয়া যায়, তাহলে কিন্তু খুবই চমৎকার লাগে। আমি সব সময় ঘরোয়া উপকরণে নিজের মনের মতো রান্না করি। আমার এই রান্নাগুলি দেখে আপনারা অনেকেই বলছেন ভালো লাগছে, খুব সুন্দর হচ্ছে, এবং আপনারাও নাকি আমাদের এইসব রান্না দেখে রান্না করছেন এবং ভালো লাগছে। তাই জেনে আমি যে কত খুশি, কত আনন্দিত আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে আমি তো নারিকেলের দুধ থেকে অয়েলটা উঠিয়ে নিয়েছি। একেবারে খাঁটি নারিকেলের দুধ দিয়ে যদি এই রান্নাটা করা হয়, আরও যে কত চমৎকার লাগবে সেটা অবশ্যই আপনারা অনুমান করতে পারছেন। রান্না হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম। ফোটানো গরম জলেই ভাত বসিয়েছি। এখন 100 তাপমাত্রা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। অল্প তাপে মথে মথে ভাতগুলি সিদ্ধ হয়ে যাবে। এই সুযোগে আমি রান্নাঘরের সব কাজগুলি গুছিয়ে নেব। আজ সকালবেলায় রান্না করি নাই, খাওয়ার আগ মুহূর্তে রান্না করছি। রান্না শেষ হলেই আমাদের জন্য খাবার বেড়ে নেব। প্রথম পাতে খাওয়ার মতো তরকারি। ও নিম পাতা খাবে নি? মাসি তো মাসি মাসি। বেশি করে নিম পাতা টেলে গুঁড়ো করে বোতলে ঢুকিয়ে রেখেছি। মাঝে মাঝে পার্থও খায়, তার জন্য বোতলটা ওর টেবিলেই রয়েছে। নিম পাতা খাওয়ার কথা মনেই থাকে না। ওহ, দারুণ দারুণ। নিমের তিতার একটা দারুণ স্বাদ। কি চমৎকার। দুইবার সময় হারাইছিলাম মনে হয়, আর দুইটা আছে মনে হয়। এটা ভাজার সময় হলুদ, লবণ, চালের গুঁড়োর সাথে সামান্য একটু চিনি মিশিয়ে দিলে এত যে চমৎকার লাগে খাইতে। সাথে একটু ডাল রান্না করলে ও, এখন দিনে আগে চিনি দিতাম একটু, এখন দিনে।
গতকাল একজনে আমাদের খাওয়া দেখি কমেন্টস করছে, এত ভাত খাবেন এই বয়সে এত ভাত। তখন আমি ওনাকে রিপ্লাই কমেন্টস করলাম, আচ্ছা আপনি আপনি কতটুকু ভাত খান আর ভাত খাওয়ার আগে পরে কি কি খান 24 ঘন্টায় একটা তালিকা দিয়ে আমি ওভাবে খাবো, আপনার মতো অল্প অল্প করে ভাত খাবো। পেট ভরে ভাত খামু এক বেলায় তো খাই, 14 বেলা খামু আর কোনো কিছু খাই না। তোমরা তো ওই সিঙ্গারা সমোসা ওই বার্গার পিৎজা ওই এসব খাও, আমরা এসব খাই না। আমরা এসব আগেও খাইতাম না, এখনো খাই না। আগে হয়তো বা না বুঝে তখন ভাত রুটি একটু বেশি বেশি খাইছি, বারে বেশি খাইছি, এ কারণে অনেক মোটা হয়ে গেছি। এখন একবারে খাই, ওই যে 5 বছর আগে শরীর একটু কমাইছিলাম ওইভাবে এখনো আছি। অনেকে কি করে ভিডিওতে দেখানোর জন্য একেবারে বাটি করে সাজায়, অল্প ছোট্ট বাটিতে একটু ভাত লইব, তরকারি লইব বেশি করি, এই ভাত খাই কি তুমি থাকো, ভাত এগুলি 2 গ্লাসে খাই আবার পরে দিই 1 থালা লো, এটা আমরা জানি। এত বাহাদুরি করিনি আমরা, যেটা করুম এটা সত্যিকারের। সবার সামনে খামো, বেশি বেশি খামো, যতটুকু ইচ্ছা ততটুকু খামো। লেবুর খোসা এরকম বাজি হইলে আর কিছু লাগে না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমি সব সময় মনে করি বা বিশ্বাস করি একটা কমেন্টস দেখলে 100 জনের মনের ভাব বোঝা যায়। সেরকমই আমার প্রিয় 2-1 জন মানুষ গত কয়েকদিন যাবৎ কমেন্টস করছেন, লিখেছেন, আপনি আগের মতো আমাদের নামগুলি বলছেন না কেন। আসলে আপনারা তো দেখছেন আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি এবং সম্মান করি। খাওয়া দাওয়া শেষে সবার নামগুলি বলবো। কেমন হয়েছে বলো? আসলে তো চমৎকার মতো তরকারি, এটা রান্না তো সেরকম করছি। ঝোল লাগবে আর একটু নিও। দুইটা নারিকেলের দুধ এখানে। আমার জ্যাঠা শ্বশুরের ঘরে যায় একটা বাপের বাড়ি দিনাজপুর, তো ওনার কাছে গল্প শুনছিলাম গোপালের মা দিদির কাছে। ওনাদের ওদিকে যারা কাজ করে মহিলারা, ক্ষেত খামারে কাজ করে যারা, ওনারও তো অনেক কাজ করছে মহিলারা, তো 10 টাকা করে একজনের দিতে হইব, সারাদিন কাজ করব, 10 টাকা দিব, 1 কেজি চাল দিব আর 2 বেলা ভাত খাওয়াই। গোপাল মা দিদি কয় এদের হেরা এক বেলায় 1/2 কেজি চালে ভাত খায়, 1/2 কেজি চালে। পরিশ্রম তো করে সেরকম, কোনো শরীরে রোগ ব্যাধি নেই। আর তোমরা তো পরিশ্রম করো না, তোমরা শুধু শুয়ে বসে থাকবা, মানুষের ভিডিও দেখবা, কে কি করে না করে, মানুষের শুধু খুদ ধরার চেষ্টা করবা। আমরা পরিশ্রম করি, খাইও। কত ভাত খাইলাম, যাই খাইছি একেবারে পেট ভরে না খাকি না, আধ পাটা উঠে যাবো না। কি চমৎকার কাঁচামরিচ ডলি খেতে কি ফাইন। ছোট হোক তারপরেও চিংড়ি মাছ দারুণ হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন,
প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। এখন সন্ধ্যার আগ মুহূর্ত, একটু পরেই উনি বাইরে হাঁটতে যাবেন, বলছেন একটু চা বানাও। তাই গ্রিন টি বানাচ্ছি। সামান্য একটু হিমালয়া পিঙ্ক সল্ট, হাফ চা চামচ গ্রিন টি, একটা গোলাপ কুড়ি ছিঁড়ে দিয়ে 2 কাপ গ্রিন টি তৈরি করব। সেই পরিমাণে ফোটানো গরম জল দিয়ে ঢেকে 1 মিনিট রেখেছিলাম, তারপরে ছেঁকে নিচ্ছি। রংটা কত সুন্দর হয়েছে দেখুন, আর গ্রানটাও সেরকম। যাদের চিনি দিয়ে চা খাওয়ার অভ্যাস তারা কিন্তু এখানে চিনির পরিবর্তে একটু খাঁটি মধুও যোগ করে খেতে পারেন। চিনি গুড় কিছুই নাই, তারপরেও কি চমৎকার। আমরা সবসময় এরকম চা খাই। কারোর সামনে, ক্যামেরার সামনে চা খাইতে লজ্জা লাগে, কারণ চা খাওয়ার সময় আমার মুখে শব্দ করে বেশি। আমার কাছে ভয় লাগে, মনে হয় ঠোঁট পুড়ে যাবো, জিহ্বা পুড়ে যাবে। বাড়ি থেকে 5 কেজি বাদাম আনাইছিলাম সত্যরাতে। বাদামগুলি উপরের গুলি তেমন ভালো নাই, নিচের গুলি আবার ভালো আছে। এতদিন বসি বসি সবগুলি বাদামের খোসা ছাড়াই নিছি। সবগুলো বাদামের খোসা ছাড়ানি হয়ে গেছে, আর অল্প রয়েছে, দেখাবো আপনাদের। এমনি তো খোসা সহ ভাজলে বাদাম খাইতে স্বাদ, যেমন বালির উপরে যদি খোসা সহ ভাজি তাইলে অনেক চমৎকার লাগে। কিন্তু গ্যাস খরচ হইব, বিদ্যুৎ খরচ হইব বেশি, এ কারণে খোসা ছাড়াই বেশি অল্প অল্প করে 2-1 মুঠো করে এমনিতেই শুকনো খোলায় ভাজি নিলেই খাওয়া যাবে। তবে বালি দিয়ে খোসা সহ বাদাম ভাজা খুবই চমৎকার, গ্রামও বেশি, ঠিক না? দারুণ লাগে। আমরা যখন ওই বাড়িতে আসা যাওয়ার সময় বাসে ওই বাদাম ভাজা, বুট ভাজা খাই, কি ভালো লাগে খেতে, গ্রাম। আগে আমরাও ভাজতাম, লাইনের গ্যাসে যখন রান্না করতাম তখন আবার ওই বালির উপরে ভাজতাম, অনেক ভালো লাগতো। আর বড় মেয়ে সোমার বাসায় গেলে ওই রকম ভাজা বাদাম খাওয়া যায়। ওদের লাইনের গ্যাস, গ্যাসও থাকে, কোনো সমস্যা নাই, ওইভাবে ভাজে। ধৈর্য আছে আমার মেয়েরও। ওইভাবে আবার বাদাম ভাজতে হইলে সময় লাগে বেশি। সন্ধ্যার পরে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, 8টা লাগে, ওই আম আছে ঘরে, 2-1টা আম খাবো, আর কিছু খাবো না, শেষ। বাদামও দেখো না, বাদাম ওই বাঁশের ইয়াটা ছিঁড়ে গেছে, ইয়ে হয়ে গেছে, কাঁচা নষ্ট হয়ে গেছে, অনেক বছর আগে। আর কত যাইব, ধান চাই, কত কত ধান চাউল নিয়েছিলাম, এটাতে চাউল ঝাড়ি ঝাড়ি, এই দোসারে, এটাকে আমরা দোসা বলি, দোসা। এই দোসাত করে চাউল ঝাড়ে ঝাড়ে ভর্তি করি, ওই ড্রামে ঢাইতাম। এরকম বাড়িতে আরো 2টা আছে, বাড়ির গুলিও ইঁদুরে কাটিয়ে গেছে। আর এটা তো ঢাকায় আনছি, ব্যবহার হয় প্রচুর, যে কারণে নষ্ট হয়ে গেছে। বাদাম ওই নিচে যেগুলি, নিচের গুলি ভালো আছে, বড় বড় একেবারে পোক্ত, উপরের বাদাম গুলি ভালো না, মানে কচি কচি বাদাম আর শুকনা নাই, এগুলি আবার ভালো আছে। নিচের কেজি খানিক মনে হয় ভালো আছে, কেন ওই প্যাকেটের আনছে তো, কিনা হইলেও এটা তো জমির জিনিস, বাজারের কিনা ওইসব এরকম বাদামের ভিতরেও মনে হয় নষ্ট না হয়ে গেলে পাউডার মাউডার মিশাইতে পারে, কেন এটা তো একেবারে অর্গানিক। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন,
গত 24 ঘন্টায় আপনারা যারা ইউটিউবে আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমেই যার নাম লিখেছি তিনি হলেন বিভা সেন, গুয়াহাটি, আসাম থেকে। এরপর শীর্ষা মণ্ডল, সুনন্দা ব্যানার্জি, কলকাতা থেকে। রুহামা জামিল, ঢাকা থেকে। শিখা দাস, উমা দাস, শাকিরা আহমেদ, পিয়াল মুখার্জি, কলকাতা থেকে। নিবেদিতা সাহা, সুমা দাস, শিউলি দত্ত, কোচবিহার থেকে। আসমা বেগম, কানাডা থেকে। বোরহান উদ্দিন, মলি দাস, ঢাকা থেকে। তাপসী দাস, মায়ার কিচেন, শিবানী ভৌমিক, ময়মনসিংহ থেকে। বনানী ব্যানার্জি, মুর্শিদাবাদ থেকে। শিখা সরকার, রীনা ব্যানার্জি, প্রীতি চৌধুরী, দেবাশিস কান্ত, ফাতেমা রেখা, মল্লিকা ঘোষ, শিলিগুড়ি থেকে। এন ঘোষ, কলকাতা থেকে। নিবেদিতা সাহা, অনুসুয়া দাশগুপ্ত, শিবানী রানী, রুমা সেনগুপ্ত, দুবাই থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এতক্ষণ যাদের নাম বলেছি আপনারা প্রায় সবাই কোনো না কোনো ভিডিওতে প্রতিদিন প্রতিনিয়ত সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন। তাই আমি আপনাদের সবাইকে আবারও জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা আছেন বলেই, আপনারা কমেন্টস করছেন বলেই আমি সব সময় কাজ করার শক্তি এবং সাহস পাই এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাই। আসল কথা হলো গত 1-1.5 মাস যাবৎ অনেক অনেক ব্যস্ত ছিলাম। ভিডিও এডিট করার এবং ভয়েস দেওয়ার সুযোগও পেতাম না। নাম লিখতে হলে একটু সময় নিয়ে বসে লিখতে হয়। আগের মতো সিরিয়ালে আপনাদের নামগুলি আসে না। যে যখন কমেন্টস করেন তখন যদি নামগুলি আমি লিখে রাখি তখনই ঠিক থাকে। আর যখন ভাবি যে একসাথে সবার নাম লিখব তাহলে অনেক সময় লেগে যায় আপনাদের নামগুলি খুঁজে খুঁজে বের করতে। আমি তো মোবাইলের তেমন কিছু জানি না, যেটুকু পার্থর কাছ থেকে এবং আমার নাতি অরিন্দমের কাছ থেকে শিখেছি সেখানেই জ্ঞানটা সীমাবদ্ধ রয়েছে। ওইটুকু দিয়েই আপনাদের সাথে যোগাযোগটা ঠিক রেখেছি। ধন্যবাদ।